নিজের স্বামীর দ্বিতীয় স্ত্রীকে বরণ করে ঘরে তুলতে হবে, আমাকে কি শুধু এইটুকু থেকে রেহাই দেয়া যায় না? কান্না ভেজা গলায় মৌরিন নামের এক রমণী তার স্বামী আহনাফকে এই অনুরোধ করছে। কিন্তু আহনাফ মৌরিনের অশ্রুতে ভিজল না, বরং আগের চেয়ে আরো রুক্ষ কণ্ঠে বলে, তুমি জানো সেটা সম্ভব নয়। এবার মৌরিন নিজের কান্নাকে থামানোর বৃথা চেষ্টা করলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। উল্টো কান্নার গতি বেড়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে বলল, বেশ, আপনি যখন চাইছেন তবে তাই হোক। আহনাফ তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো করে বলে, রাইসা অনেক ভালো মেয়ে, তোমাদের একসাথে থাকতে কোনো সমস্যা হবে না। আহনাফের এই সান্ত্বনা বাক্যে মরিন স্তব্ধ হয়ে গেল। আহনাফের হাত মাথা থেকে সরিয়ে কান্না থামিয়ে যথাসম্ভব শক্ত গলায় বলে, বিয়েটা আপনি করবেন, থাকবেনও আপনি। এখানে আমার সমস্যার কথা কেন উঠছে? মরিনের উঁচু গলা শুনে আহনাফ আগের রূপে ফিরে গেল। এই জন্যই বলে চোরের মায়ের বড় গলা, না হলে এখনও বাঁকা কথা বলছো। বিয়েটা কি আমি শখের বশে করছি? বাধ্য হয়ে করছি। আর এর জন্য দায়ী কে? নিজেকে প্রশ্ন করো। তুমি আর তোমার পরিবার যদি আমাকে না ঠকাতে তবে আজ এই দিন দেখতে হতো না। মৌরিন, বোঝার চেষ্টা করো। আমি তোমাকে আর আমাদের মেয়েকে নিয়ে ভালো থাকতে চাই, আর তুমি খুব ভালোভাবে জানো সেই জন্য এটাই একমাত্র রাস্তা। মরিন ঘুমিয়ে থাকা 4 দিনের নবজাতকের কান চেপে ধরল, নিজেকে স্বাভাবিক করে। দয়া করে এত জোরে কথা বলবেন না, মেয়েটা ভয় পাবে। আর আপনি চিন্তা করবেন না, আমি জানি দোষটা আমার, তাই তো আপনার বাবার দেয়া সব শর্ত মেনে নিয়েছি। শুধু এই শর্তে একটু আপত্তি ছিল, তবে এখন আর নেই, চিন্তা করবেন না। আপনাকে আর আপনার নতুন বউকে আমি নিশ্চয়ই বরণ করব। সত্যি বলছো? 2 বছরে আশা করি আমি এতটুকু বিশ্বাস অর্জন করতে পেরেছি যে আপনি আমার কথায় ভরসা করবেন। নিজের মেয়ের কপালে চুমু খেয়ে আহনাফ বিছানা থেকে উঠে দাঁড়ালো। বিশ্বাস ভরসা এসব ঠকবাজদের মুখে মানায় না। কাজটা করো, প্রমাণ করে দেখাও। কথাটি বলে নিজের স্ত্রীর দিকে না তাকিয়ে আহনাফ বের হয়ে গেল। কারণ আহনাফ জানে, যদি একবারের জন্য মরিনের মায়াবী মুখের দিকে তাকায় তবে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, যার ফলে হারাতে হবে নিজের প্রাণভ্রমরাকে। তবে সে এটাও খুব ভালো করে জানে যে তার এই শব্দবান আর সরিয়ে নেওয়া দৃষ্টি ক্রমাগত তার স্ত্রীর হৃদয় চূর্ণ বিচ্ছন্ন করেছে। কিন্তু নিয়তি আরও একটা লুকায়িত সত্যের কাছে আজ অসহায়। এদিকে এক অসহায় তরুণীর নিশ্চুপ কান্নায় মির্জাবাড়ির ইটগুলো কেঁপে উঠল, যেমনটি কেঁপেছিল 2 বছর আগে তার বিয়ের রাতে, যখন সে অষ্টাদশী ছিল। টিউলিপ গ্রুপ দেশের এমন একটা কোম্পানি যা সরকারের কথাই নয়, বরং সেই কোম্পানির ইশারায় সরকার পরিচালিত হয়। সেই টিউলিপ গ্রুপের কর্ণধার আব্বাস মির্জা তার ছোট ছেলের বিয়ে এমন ছাপোষা ঘরে দেবেন তা সবার কল্পনার বাহিরে। এই নিয়ে বিয়ে বাড়িতে একটা চাপা ফিসফিসানি শোনা যাচ্ছিল, কিন্তু তা বন্ধ হয়ে গেল কনে যখন বিয়ের আসরে এলো। অষ্টাদশী মৌরিনের সোনার বরণ রূপের ঝলক উপস্থিত সবার মুখে ঝামা ঘষে দিল। লাল শাড়ি আর দামি হীরের গহনায় বিয়ের কনেকে দেখে যেন অন্ধকার ব্যক্তিও দৃষ্টি ফিরে পেল। বিদায়বেলা কান্নার সময় মৌরিনের মা তারিন বেগম মেয়ের কানের কাছে ফিসফিস করে কিছু কথা বলে, যেগুলো শুনে মৌরিনের ফর্সা মুখটা আতঙ্কে রক্তশূন্য হয়ে যায় এবং সে জ্ঞান হারায়। তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নেয় তার স্বামী আহনাফ মির্জা। নিজের রুক্ষ কণ্ঠে বলে, অনেক হয়েছে এসব মেলোড্রামা, আমি আমার ওয়াইফকে নিয়ে গেলাম। তারপর কারো কোনো তোয়াক্কা না করেই মৌরিনকে নিয়ে বের হয়ে যায়। অগত্যা আব্বাস মির্জা সকল আনুষ্ঠানিকতা বাতিল করে বরযাত্রী নিয়ে ছোট ছেলের পেছনে বাড়ি ফিরে এলেন। মৌরিন চোখ মেলে দেখতে পায় সে সাদা আর বেগুনি অর্কিড দিয়ে সাজানো খাটের মাঝখানে শুয়ে আছে। চারদিকে তাকিয়ে যে অনেক অবাক হয়, কারণ এখন সে যে ঘরটিতে আছে তার আয়তন প্রায় তাদের সম্পূর্ণ বাসার সমান। আর ঘরের সাজ সরঞ্জাম
এত সুন্দর করে ঝকঝকে আর আলোর রোশনিতে তার চোখ বন্ধ হয়ে আসছে। এসব দেখে মধ্যবিত্ত পরিবারের যে কেউই সব ভুলে ঘুরে চলে যাবে। মৌরিনের ক্ষেত্রেও তা ব্যতিক্রম ঘটেনি। ফাইনালি ইউ কেম টু ইয়োর সেন্স ওয়াইফি। অবশেষে তোমার জ্ঞান ফিরে এলো। আমি তো ভেবেছিলাম আজ রাতটাই মাটি যাবে। আহনাফের পৌরশালী কণ্ঠ শুনে মৌরিনের গায়ে কাঁটা দেয়। তার ঘোর কেটে যায়। মৌরিন বুঝতে পারে সামনে থাকা বেড়াল চোখা সুদর্শন পুরুষটি তার স্বামী, যাকে সে ইতিপূর্বে শুধুমাত্র বিয়ের আসরে দেখেছে। নিজের স্বামীকে দেখে মৌরিনের অন্তর্মন অজানা ভয় কেঁপে উঠল। কারণ সে না চেয়েছিল এত বড় ঘর, না চেয়েছিল এত সুন্দর বর। নিজের প্রেমিকের কথা ভাবছো? আহনাফের এরূপ প্রশ্নের উত্তর দিবে তার আগেই সে আরো কঠিন প্রশ্নের মুখোমুখি হলো। তুমি কি প্রেগনেন্ট? অস্ফুট সুরে মৌরির মুখ হতে একটাই কথা বের হলো। মানে? তাচ্ছিল্যের সাথে আহনাফ বলে, মানে খুব সহজ। সাদাবের প্রেমিকা বলছিল তোমার অনেক পুরানো প্রেম, দুনিয়া এসপার ওসপার হয়ে যাবে, তাও তুমি অন্য কাউকে বিয়ে করবে না। মৌরিন চোখ মুখে কাঠিন্য এনে বেশ উঁচু গলায় বলে, বিয়েটা আমার অমতে হয়েছে। আপনি নিজের ক্ষমতা কাজে লাগিয়ে আমার মা বাবাকে হুমকি দিয়ে জোর করে বিয়েতে রাজি করিয়েছেন। আহনাফ মনে হয় তার জীবনের সবচেয়ে সেরা জোক শুনল। সে মৌরিনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, মাই ডিয়ার ওয়াইফ, তুমি প্রমাণ করে দিলে অতি সুন্দরী নারী একটু বেশি বোকা হয়। একটা কথা মনে রাখবে, জোর শুধু তোমার উপর খাটানো হয়েছে এবং সেটা করেছে তোমার নিজের পরিবার। তোমার মা বাবাকে তো হুমকি দেওয়ার প্রয়োজনই পড়েনি, কারণ তারা তোমার ছোট ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ একটা দামি ফ্ল্যাট আর একটা দামি গাড়ির কাছে তোমাকে বিক্রি করে দিয়েছে। অবিশ্বাসের স্বরে চিৎকার করে মৌরিন বলে, আপনি ভাবলেন কি করে আমি আপনার মিথ্যাগুলো বিশ্বাস করব? প্রচণ্ড রেগে দু হাত দিয়ে মৌরিনের দুবাহু চেপে ধরে। একটা কথা মনে রাখবে, মির্জা বাড়িতে এটাই ছিল তোমার উচ্চস্বরে বলা শেষ কথা। ভবিষ্যতে এমন গলায় কথা বললে গলার এমন অবস্থা করব যে আওয়াজ বের হওয়াই বন্ধ হয়ে যাবে। আর সত্য মিথ্যার যাচাই করো। নিজের মায়ের কাছ থেকে সব জেনে নাও। 10 মিনিট সময় দিলাম। বলেই মৌরিনকে ছেড়ে ওয়াশরুমে চলে গেল। মৌরিন দূর দূর বুকে নিজের মাকে ফোন করে। ফোন রিসিভ হতেই তারিন বেগম উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করে। মায়ের গলা শুনে আবেগে চোখ ভিজে ওঠে। মা, কিন্তু পরক্ষণে মায়ের বলা কথাগুলোতেই সে আবেগ কেটে যায়। তোর শ্বশুরবাড়ির লোকজনকে কিছু জানতে পারিনি তো? তুই নিজে সব জানিয়ে দিসনি তো? দেখ মরিন, তুই যদি এমন কিছু করিস তবে আমি বিদায় বেলা যা বলেছি তাই করব বলে দিলাম। আল্লাহর কসম, আমি তোর বাপ ভাইকে নিয়ে গলায় ধরে দেবো। কি হলো, চুপ হয়ে গেলে যে? বল, তুই কিছু বলিস নাই তো? মরিন কোনো প্রশ্নের উত্তর না দিয়ে কাপা গলায় পাল্টা প্রশ্ন করে। মা, এই বিয়ের বিনিময়ে তোমরা কি কিছু নিয়েছো? তারিন বেগম মেয়ের কথায় থমকে যায়। অস্পষ্ট স্বরে বলে, কবে বলেছে এসব? তোর শ্বশুর না শাশুড়ি? মরিন একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, তার মানে সব সত্যি? আমার কথাটা শোন। তারিন বেগম মেয়েকে বোঝাতে চেষ্টা করে। আর শোনার কিছু বাকি নেই। বলেই মরিন ফোনটা কেটে বন্ধ করে দেয় আর জোরে জোরে কাঁদতে থাকে। আহনাফ কাপড় বদলে বের হয়ে দেখে মরিন বিছানার উপর বসে কাঁদছে। সে গলার স্বর বাড়িয়ে বলে, সব কনফিউশন ক্লিয়ার? মরিন কান্না বন্ধ করে মাথায় নাড়িয়ে সম্মতি জানায়। আহনাফ বিছানায় বসে হাত দিয়ে মরিনের থুতনিটা উঁচু করে ধরে। তার মুখপানে চেয়ে বলল, গুড। আমার 28 বছরের জীবনে আমি অনেক দামি জিনিস আমি কিনেছি, অনেক ডিল করেছি, কিন্তু বলতেই হয় তুমি আমার জীবনের সবচেয়ে সেরা ডিল। তাই বলছি, অতীত ভুলে যাও। তোমার সব ধ্যান জ্ঞান এখন থেকে এই আহনাফ মির্জা। আশা করি বুঝতে পেরেছো। মরিন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আহনাফ মরিনের চোখ অশ্রু আঙ্গুল দিয়ে মুছে বলে, এখন চলো দেখি তুমি তোমার প্রেম ঠিক কতটা গভীর ছিল। মরিন কিছু বলার জন্য ঠোঁট নাড়ানোর সাথে সাথে আহনাফ আঙ্গুল দিয়ে তাকে চুপ করিয়ে দেয়। ইস চুপ, তোমার সব কথা আজকের পর শুনবো। এরপর আহনাফ তার নিজের মতো করে মরিনের কুমারিত্বের পরীক্ষা নিতে থাকে। এক পর্যায়ে আহনাফ ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। একটু পর ক্লান্তিতে সে ঘুমিয়ে যায়।
অপরদিকে তারই পাশে রক্তাক্ত ক্ষত বিক্ষত অবস্থা যন্ত্রণায় কাতরাতে থাকে তার নববিবাহিতা স্ত্রী। হঠাৎ মাঝরাতে মৌরিনের কান্নার শব্দে আরনাফের ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে মৌরিন গায়ে মাথায় সাদা ওড়না জড়িয়ে জায়নামাজে বসে দুহাত তুলে দোয়ায় বসে কান্না করছে। এই দৃশ্য দেখে আরনাফের বুকের মাঝে তোলপাড় শুরু হয়। তাই সে বেলকনিতে চলে যায়। বেলকনিতে বসে একের পর এক ড্রিঙ্ক করতে থাকে আর আপন মনে বলতে থাকে, এতই যখন তাকে ভালোবাসো তখন তোমার আহনাফ মির্জার সামনে সেদিন নীল শাড়ি পরে আসা উচিত হয়নি। যে মুহূর্তে তুমি আমার জীবনে পদার্পণ করেছো অন্য পুরুষের জন্য তুমি নিষিদ্ধ হয়ে গেছো। মৌরিন কি আদৌ নিজের প্রেমিকের জন্য মোনাজাতে কাঁদছে, নাকি নিজের মা বাবার কড়া বিশ্বাসঘাতকতার জন্য, নাকি ভবিষ্যতের কোনো অনিবার্য বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছে? না, সেটা আহনাফ জানতে পারেনি, কারণ সে তো মৌরিনের মনের খবর জানতে চায়নি। সে শুধু তাকে পেতে চেয়েছে, তার উপর পুরুষত্ব জাহির করতে চেয়েছে, যে কাজে সে সফল হয়েছে। কেউ টানা 2 ঘন্টা নামাজ পড়তে পারে তা আহনাফের ধারণার বাহিরে ছিল। ভোরের আলো ফুটতে আরও অনেক দেরি। আহনাফ কখনোই মাত্রার অতিরিক্ত মদ্যপান করে না, কিন্তু আজকে করেছে, তাই নেশা সম্পূর্ণ জেগে বসেছে। সে ঘরে ফিরে দেখে মৌরিন তখনও নামাজে। সালাম ফেরাতে আহনাফ তার সামনে ধপাস করে বসে পড়ে। মুখটা মৌরিনের কাছাকাছি নিয়ে মাতাল গলায় বলে, কি ফার্স্ট টাইম প্রেমিককে না দিয়ে বৈধ হাজব্যান্ডকে দিতে হয়েছে বলে দুঃখ হচ্ছে? মদের কড়া গন্ধে মৌরিনের গা গুলিয়ে বমি এলো। সে হাত দিয়ে নাক চেপে ধরে বলে, আপনি স্বাভাবিক নেই, দয়া করে ঘুমিয়ে পড়ুন, কাল সকালে যা বলার বলবেন। বিলিভ মি ডিয়ার ওয়াইফ, সম্পূর্ণ ঠিক আছি। আচ্ছা, কিছু বলতে হবে না, শুধু একটা প্রশ্নের উত্তর দাও। কে সেই সৌভাগ্যবান যার প্রেমে মত্ত হয়ে নামাজে ঘন্টার পর ঘন্টা বসে আমাকে অভিশাপ দিচ্ছ? মৌরিন কোনো কথা না বলে চুপ হয়ে থাকে। আহনাফ আবার বলে, বলো, কোথায় লুকিয়ে আছে সে? কথা দিচ্ছি প্রাণে মারব না, কিন্তু একেবারে ছেড়েও দিব না। সে তোমার মনের ঘরে ঢুকেছে, তার শাস্তি তো তাকে পেতেই হবে। এইসব আবল তাবল বলতে বলতে সেখানেই ঘুমিয়ে যায়। মৌরিন ঘুমন্ত আহনাফের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার কোনো প্রেমিক নেই, না কখনো ছিল। এই 18 বছরের জীবনে আমি কোনো পুরুষকে স্পর্শ তো দূর, কারো দিকে ভালো করে তাকিয়েও দেখিনি। আপনি আমার জীবনের প্রথম পুরুষ। এরপর নিজেও পাশে শুয়ে পড়ে। মৌরিন ঘুম ভেঙে দেখে আহনাফ পাশে নেই। ঘড়ির কাঁটায় প্রায় 11টা ছুঁই ছুঁই। সে তড়িঘড়ি করে তৈরি হয়ে দরজা খুলতেই দেখে শাড়ি পরে এক ফর্মাল স্টাইলে এক মধ্যবয়সী নারী নাস্তার ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই মহিলাটি বলে ওঠে, গুড মর্নিং ম্যাম। বড় ম্যাম আপনার জন্য খাবার পাঠিয়েছেন আর বলেছেন তৈরি হয়ে ওনার ঘরে যেতে। মৌরিন প্রশ্ন করে, আপনি কে, আর বড় ম্যামই বা কে? ম্যাম আমি জেনিফার, এই বাড়ির মেড। আর বড় ম্যাম হলো আপনার শাশুড়ি, মানে আহনাফ স্যারের মা। মৌরিন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। নীলিমার কাছে মির্জাদের সম্পর্কে শুনে আর আহনাফের রুম দেখে সে বুঝতে পেরেছিল যে তারা কত ধনী, কিন্তু তাই বলে মেড। আর এই মেয়েদের পোশাক আশাক যা দেখছে তাতে তার মনে হচ্ছে তারা অনুষ্ঠান বাড়িতেও এত টিপটপ হয়ে যায় না। ম্যাম হ্যাঁ। নাস্তা। বলে সে ট্রলিটা ভেতরে দেয়। যাবার সময় বলে, বড় ম্যাম আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি নাস্তা করে নিন, আমি বাইরে অপেক্ষা করছি। আরে না না, অপেক্ষার প্রয়োজন নেই, আপনি যান, আমি আসছি। জেনিফার মিষ্টি হেসে বলে, ম্যাম এই বাড়িটা অনেক বড়, আমি এই বাড়িতে আজ 6 বছর ধরে কাজ করছি, তাও মাঝে মধ্যে পথ হারিয়ে ফেলি। আপনি তো নতুন, আপনাকে সাহায্য করাটাই আমার কাজ। আমি দরজার পাশে আছি, আপনি আসুন। মরিন দেখলো নাস্তার ট্রলিতে অনেক প্রকার খাবারের পাশাপাশি ব্যথার আর জ্বরের ওষুধ। কোনো রকম 2টো বিস্কুট আর পানি খেয়ে 2 পাতা হতে 2টো ওষুধ খেয়ে বের হয়। দরজার কাছে এসে বলে, চলুন। মরিনকে দেখে জেনিফার অবাক হয়ে প্রশ্ন করে, ম্যাম আপনি এভাবে যাবেন? কেন, কোনো সমস্যা? জেনিফার একটু আমতা আমতা করে বলে, না কোনো সমস্যা নেই, চলুন। ম্যাম আমরা বাদিকের লিফট নেব, এটা আহনাফ স্যার, আর ডান দিকেরটা আহিয়ান স্যার ব্যবহার করেন। বড় ম্যাম মেয়ের রুম 3 তলায়, চলুন। এটা কততলা বাসা? এক প্রকার অজান্তেই এমন প্রশ্ন করে বসে। 3 তলা।
মরিন ভাবতেও পারে না এই 3 তলা একটা বাড়িতে লিফট আছে, তাও একটা না 2টা। সবচেয়ে বড় কথা, মানুষ দোতলা হতে 3 তলায় যেতে লিফট ব্যবহার কেন করে তাও তার বোধগম্য হলো না। ম্যাম, আমরা চলে এসেছি, আপনি ভেতরে যান। মরিন প্রশ্ন করে। আপনি যাবেন না? জেনিফার হেসে উত্তর দেয়, রুম পরিষ্কার করা আর খাবার দেওয়া ছাড়া মেয়েদের কোনো বেডরুমে যাবার অনুমতি নেই। মরিন কথা না বাড়িয়ে ভেতর চলে গেল। আপনার এখনকার বলা কথাগুলো বিশ্বাস করব নাকি আগের বলা কথাগুলো, মিস নীলিমা? মুখোমুখি চেয়ারে বসে নীলিমাকে প্রশ্ন করে আহনাফ। আমার কোনো কথাই আপনাকে বিশ্বাস করতে হবে না মিস্টার মির্জা, শুধু নিজের স্ত্রীকে বিশ্বাস করুন, তাহলেই হবে। কফির কাপে চুমুক দিতে দিতে সাদাপের প্রেমিকা নীলিমা কথাটা বলে। আহনাফ রেগে চিৎকার করে ওঠে। সব শেষ করে এখন কেন এসব বলতে এসেছেন? ভাবলেশীন হয়ে নীলিমা বলে, আপনাদের বিয়ের আগে অনেকবার দেখা করতে চেয়েছিলাম, কিন্তু আপনি রাজি হননি। মনে করে দেখুন, সাদাবের মুখে আপনাদের পরিবারের পুরুষদের সম্পর্কে যা শুনেছিলাম, তাতে আমার বিশ্বাস ছিল আপনি মরিনকে কথা বলার সুযোগ দিবেন না। আমাকে শুধু শুধু দোষ দেবেন না। আর একটা কথা, ভুলেও কখনো আমার উপর চিৎকার করবেন না। আমি আপনার মা কিংবা বাড়ির বউ নই। আহনাফের হঠাৎ মুখটা চুপসে যায়, রাগ জল হয়ে যায়, নরম গলায় প্রশ্ন করে, একটা কথা জানার ছিল, সাদাব আমার আর আমাদের বাড়ি সম্পর্কে আপনাকে যা যা বলেছিল সেগুলো কি আপনি কখনো মৌরিনকে বলেছেন? কপাল কুঁচকে নীলিমা বলে, না বলার কি আছে? আপনি বিয়ের প্রস্তাব দেওয়ার অনেক আগেই সে সব জানে। তাছাড়া আপনাদের দুই ভাইয়ের কীর্তিকলাপ তো আর লুকানোর নেই। 2 দিন পর পর আপনাদের কেলেঙ্কারি ফেসবুকে ট্রল করে। আসি এবার। এরপর গটগট করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। আহনাফ পকেট থেকে ফোন বের করে, সাদাব নামে সেভ করা নাম্বারটি ডায়াল করে। অপর পাশ হতে ফোন রিসিভ হয়। বল। ব্রো, ডু ইউ নো ইউ আর ডেটিং এ বিচ? অপর পাশে থাকা ব্যক্তির থমথমে কণ্ঠে শোনা যায়, আর তুই কি জানিস, তুই সামনে থাকলে আমার হাতে একটা খুন হয়ে যেতে পারতো। আহনাফ, আই রিয়েলি ডোন্ট কেয়ার। তুই আমার মামাতো ভাই, বেস্ট ফ্রেন্ড, আমার জীবনের সবার আগে নীলিমা। সে তোর হবু ভাবি, আমার প্রাণ ভোমরা। তাই পরবর্তীতে ওর সম্পর্কে বাজে শব্দ ব্যবহার করার আগে শতবার ভাববি, না হলে দেখা গেল পরদিন তোর ডেড বডি বুড়িগঙ্গা ভাসছে। আহনাফ সাদাবকে ঠান্ডা করার চেষ্টা করে বলে, বি কুল ব্রো, ফাইন, আই গট ইট। বাট ব্রো, একটা ফ্রি অ্যাডভাইস দেই, ডোন্ট ম্যারি হার, শি উইল মেক ইউর লাইফ হেল। বলেই অপর পাশের উত্তরের অপেক্ষা না করে লাইন কেটে দিল। এরপর চোখ মুখ শক্ত করে হাতে মুষ্টিবদ্ধ করে বলে, নীলিমা যা বলেছে সবটা ক্লিয়ার হওয়া দরকার। সে যা বলেছে তা যদি সত্য হয়, তবে মাই ডিয়ার ওয়াইফ, তোমার সাথে আমার অনেক বোঝাপড়া হবে। সুন্দরী বলে মরুনের মায়ের মেয়েকে নিয়ে বেশ অহংকার ছিল, কিন্তু শাশুড়ির ঘরে ঢুকে 2 নারীকে দেখে তার খুবই ইচ্ছে হলো মাকে ডেকে এনে দেখাতে সত্যিকারের সুন্দরী কাকে বলে। না, এর মধ্যে কাউকেই দেখেছে বলে মনে হলো না আহনাফের মতো এত বড়লোক ছেলে থাকতে পারে। মরিনের মনে হলো সে তো ভুল করে অন্য কারো ঘরে চলে এসেছে, অথবা তার শাশুড়ির বাথরুমে গেছে। তুলনামূলক কম বয়সী নারীটি বোধহয় 5 বা 6 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু তার চেহারার দিক তাকিয়ে মনে হলো সে বাঙালি না মরু দেশের কোনো সুন্দরী, কারণ বাংলাদেশে নীল চোখের কোনো মেয়েকে আজ অবধি মরিন দেখেনি। তোমার নাম মৌরিন, তাই তো? মরিন সামনে থাকা মহিলার কথায় মাথা নাড়িয়ে সায় দিয়ে সালাম দেয়। সালামের জবাব না দিয়ে তিনি বলেন, আমি সুজানা খান, তোমার শাশুড়ি। আর ও হলো ফ্লোরা, আহনাফের বড় ভাই, আহিয়ানের স্ত্রী। যাও, ওর পাশে গিয়ে বসো। মৌরিন বসতে বসতে ভাবতে লাগলো, শাশুড়ি মানে কি? আমার মনে হচ্ছে আমি কোনো তুর্কি সিরিয়ালের শুটিং সেটে বসে আছি, যেখানে শাশুড়ি পুত্রবধূর চেয়ে বেশি সুন্দরী, আর এক একটা ঘর মানুষের পুরো বাড়ির চেয়ে বড়। আচ্ছা, লোকটা আবার 420 নাটকের মোশাররফ করিমের মতো ঠক নয় তো? তার ভাবনা ছেদ পরে সুজানা খানের চড়া গলার স্বরে। এই মেয়ে, জবাব দিচ্ছ না কেন? মরিনকে জবাব দিবে সে তো কিছুই শুনতে পায়নি।
এদিকে ভদ্রমহিলার কড়া গলা শুনে তার গলা শুকিয়ে এলো। যথাসম্ভব নিজেকে সামলে বলে, জি 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 মানে সুজানা খান ধমকে ওঠে। কি মানে করছো? আমি বাংলায় প্রশ্ন করছি। আলমারিতে এতগুলো ড্রেস রাখা আছে, তাও তুমি বিয়ে রঙের সুতির জামা কেন পরেছো? নিচু স্বরা মরিন বলে। আমি জানতাম না আলমারিতে আমার কোনো কাপড় আছে। সুজানা খান এবার নরম হলেন, শান্ত স্বরে বললেন, তা ঠিক, জানবে কি করে? তোমার বর তো কাল কাউকে তোমার সাথে দেখাই করতে দেয়নি। তা কোথায় সে? তোমার পিছু পিছু এলো না? মরিন মাথা নিচু করে ফেলে। সকালে উঠে ওনাকে দেখিনি। ও আচ্ছা, যে জন্য তোমাকে ডাকা। এই বাড়ির বইয়েদের জন্য কিছু নিয়ম আছে তা বলার জন্য। মরিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় তার শাশুড়ির দিকে। তিনি বলতে থাকে, 1. বাড়িতে এখন থেকে এসব সাধারণ কাপড় নয়, ডিজাইনের কিছু পরে থাকবে। 2. গলা উঁচু করে কথা বলবে না। 3. বাড়ির পুরুষদের সাথে তর্ক করবে না। 4. এই বাড়ির 20টার উপর ঘর আছে। এই ঘর আহিয়ানের ঘর আর শাহাদের ঘর বাদে যে ঘরে ইচ্ছে থাকতে পারো, কিন্তু রাতে নিজের স্বামীর ঘরেই থাকতে হবে, সে তোমাদের মধ্যে যত ঝামেলাই হোক না কেন। 5. বডিগার্ড ছাড়া কোথাও বের হবে না। 6. বাড়ির অন্য কারো কোনো ব্যাপারে নাক গলাবে না। 7. মেয়েদের সাথে প্রয়োজন ছাড়া কথা বলবে না, বুঝেছো? মরিন মাথা নাড়িয়ে সায় দিল। সুজানা খান বলতে থাকল, বাকি রইল বাড়ির কাজ। এর জন্য মেড আছে, রান্নার জন্য শেফ আছে। তোমার যা খেতে ইচ্ছে করবে তাদের বলবে, তারা রান্না করে দেবে। তাই রান্না বান্না বা ঘরের কোনো কাজের দরকার নেই। স্বামীর অনুমতি নিয়ে যেখানে ইচ্ছে যাও, যা খুশি করো, কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। এখন যাও, ঘরে গিয়ে ড্রেসটা বদলে নাও। মরিন উঠে দাঁড়াবে তখন ফ্লোরা বলে, মম, আমি যাই, অনেকক্ষণ বসে আছি। মরিনের অপরাধ বোধ হলো একটা প্রেগনেন্ট মহিলাকে এতক্ষণ বসিয়ে রাখার জন্য। তাই সে ফ্লোরাকে উঠে দাঁড়াতে সাহায্য করলো। থ্যাঙ্কস। কোনো সমস্যা নেই আপু। তারপর দুইজন ঘর থেকে বের হতে লাগলো। দরজার কাছাকাছি পৌঁছে ফ্লোরা দাঁড়িয়ে যেতে দেখে মরিন জিজ্ঞেস করে, আপু আপনার কি কোনো সমস্যা হচ্ছে? মম, তোমাকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট রুলসটাই বলতে ভুলে গেছি। জিজ্ঞাসু দৃষ্টিতে মরিন তাকায়। ফ্লোরা বাঁকা হাসি দিয়ে বলে, Never fall in love with your husband, because men in this house are not loyal. তাই? হ্যাঁ বোন, আমার বড়লোক বাড়িতে বউ হয়ে এসছো, টাকা নিয়ে যত খুশি আয়েশ কর, কিন্তু নিজের স্বামীর ভালোবাসার ফাঁদে ভুলে যেন পা দিও না। দিন শেষে ভাঙা হৃদয় নিয়ে এই বাড়িতে ছটফট করবে, না পারবে বাঁচতে, না পারবে মরতে। কথাগুলো শুনে মরুনের পৃথিবী থমকে যায় আর ফ্লোরার শাশুড়ি রুম থেকে বের হয়ে যায়। মরিন নিজের রুমে প্রবেশ করতেই আহনাফের প্রশ্নের মুখোমুখি হয়। আমাদের বিয়ে ভাঙতে মিস নীলিমাকে তুমি মিথ্যে বলতে বাধ্য করেছিলে? কোনো প্রকার ভনিতা ছাড়াই সে উত্তর দেয়, হ্যাঁ